জিনিসটা কিছুটা সহজ আবার কিছুটা জটিল। এ কারণে আপনি যদি সব সূত্র ঘেঁটে ঘেঁটে বা সবকিছু বুঝে বুঝে পড়েন তখন দেখবেন শব্দগুলো কি নিতে ভুল সেগুলো শব্দ শুদ্ধিও যেমন জানবেন এবং কি কারণে ভুল হয়েছে তাও জানবেন। কিন্তু এটা অনেকটা সম্ভব হয় না বলে সাধারণত আমরা বলি যে অশুদ্ধ থেকে শুদ্ধের রূপগুলো পড়লেই কিন্তু হয়ে যায়। তখন হবে নিম্নের শব্দটি শুদ্ধ না অশুদ্ধ, এটা এই প্রশ্ন যদি হয়। কিন্তু কি জনিত অশুদ্ধ এটা হলে আপনাদের হয়তো কেহ পারতে পারেন আবার নাও পারতে পারেন। এর জন্য জটিল হবে তখনই যখন জানতে চায় কি জনিত ভুল। আর যদি বলে কোনটি শুদ্ধ তখন কিন্তু শুদ্ধের তালিকা পড়লেই প্রায় হয়ে যায়। তবে আমরা বলি যেহেতু যারা ব্যাকরণ টপিকস গুলো ভালো মতন শিখেছেন তারা একবার দুইবার এই নিয়মগুলো পড়বেন, তারপর দেখবেন শব্দের অধিকাংশ গুলো কিন্তু আপনি পেরে যাচ্ছেন। তারপর আপনি রিভিশনটা দিবেন অশুদ্ধ থেকে শুদ্ধ। আর যারা একেবারে কম পড়তে চান তারা এই জটিলতায় না গিয়ে শুধু অশুদ্ধ থেকে শুদ্ধ সাইড দিকগুলো পড়বেন। আর সাধারণত শব্দ শুদ্ধ কোনটি এইভাবেই কিন্তু পরীক্ষায় আসে বেশি। আবার কখনো কখনো কোনটি অশুদ্ধ এভাবেও কিন্তু ইদানিং প্রশ্ন হয়। যাই হোক, আপনারা অনেকটা এইভাবে পড়লে হয়তো কিছুটা কাছাকাছি যেতে পারবেন। তবে এগুলো একদিন দুই দিনের প্র্যাকটিসে হয় না, দীর্ঘ সময় লাগে। একটা অভ্যাসে পরিণত হয় প্র্যাকটিস করতে করতে, তখন শুদ্ধ তালিকাটা কেন যেন নিজের আয়ত্তে এসেই যায়। দেখেন, সমাস ঘটিত অহরাত্রি কিন্তু আসলে শব্দটি হবে অহরাত্র, অহরাত্রি নয়। নির্দোষী, লক্ষ্য রাখবেন যে নির্দোষী হয় না, এটা হয় নির্দোষ। এরকম নির্জ্ঞানী, নির্জ্ঞানী হয় না, নির্জ্ঞান হয়। এরকম অনেক শব্দ পাবেন। প্রত্যয় গঠিত অপপ্রয়োগ, যেমন অধীনস্থ হবে না, অধীন হবে। একত্রিত এই শব্দটি কিন্তু অনেকবার এসেছে পরীক্ষায়, বিশেষ প্রিলিতেই মেবি দুই তিনবার এসেছে এই শব্দটি। একত্রিত এটাই আমরা কিন্তু ব্যবহার করি, প্রচলিত হয়ে গেছে, কিন্তু না, এটা হবে একত্র। এখানে আরেকটা কথা বলে দিই যে কিছু শব্দ আছে, আগে প্রশ্ন সাধারণত এটা বিশেষ প্রিলিতে না অন্যান্য পরীক্ষায় দেখতাম যে আসে যে নিম্নের কোনটি অশুদ্ধ বা ভুল অথচ প্রচলিত। আমরা দেখি কিছু কিছু শব্দ কিন্তু ব্যবহার করতে করতে ভুলটাই শুদ্ধ রূপ ধরা হয়, কিন্তু আসলে ওটা কিন্তু ব্যাকরণিক শুদ্ধ না, ওটা অশুদ্ধ। কিন্তু আপনাকে জানতে হবে আসলে শুদ্ধ রূপটা কি। এই জাতীয় শব্দগুলো কিন্তু বেশি আসে, কিন্তু আমরা সাধারণত ব্যবহার করি মনে হয় আমাদের এটাই শুদ্ধ, বা কথাবার্তায় বলি এটাই শুদ্ধ, কিন্তু ওটা যে অশুদ্ধ। ওই জাতীয় শব্দগুলো একটু পরীক্ষায় আসে বেশি। তার মধ্যে একত্রিত কিন্তু প্রমাণ, অর্থাৎ একত্রিত হবে না, একত্র হবে। এখন আসি, আমরা কিছু আংশিক আলোচনা করেছি, আমি আগে বলেছি। এখানে দেখবেন শীটে, যারা, আমি আগে বলেছি শীট সাথে রাখবেন। প্রত্যেকটা নিয়মের 1 2 3 আমার এখানে যেটা দেওয়া আছে, অনেক উদাহরণ আছে। একবার আমি বলেছি নিয়মটা দেখে একবার চোখ বুলিয়ে যাবেন। এখন সময় পাবেন না, অনেকটা চোখ বুলিয়ে যাবেন যখন নিয়মটা কিছুটা, এখানে তো অল্প কিছু আলোচনা। আমরা বলেছি 700 পৃষ্ঠার বই যদি পড়েন বা যে কোনো ব্যাকরণের বই থেকে যদি আলোচনা পড়েন সেখানে অনেক আলোচনা পাবেন, যে সবকিছু মিলে দেখবেন যে পড়া শেষ করতে পারতেছেন না। আসলে ওইভাবে না পড়ে আংশিক আংশিক বেসে ইম্পর্টেন্ট গুলো তথ্য পড়বেন। একবার পড়ার পরে আপনি তখন যাবেন শব্দ শুদ্ধিতে, অর্থাৎ এখন শব্দ শুদ্ধিতে আপনার একটু মানে সুবিধা হবে পড়তে, বা একটু সহজ হবে। আমি এই শব্দ শুদ্ধিরই কিছু উদাহরণ এবং কিছু কৌশল এখানে দিচ্ছি, সেটা লক্ষ্য রাখেন। তবে লেকচার শিটের একটা তথ্য আছে আপনাদের, যে এই প্রয়োগ অপপ্রয়োগের পরে আপনারা এখানে দেখবেন কিছু শব্দের ব্যবহার আছে। যেমন পৃষ্ঠা 6 দেখেন, এখানে আছে কৃতি, হ্রস্বইকার দিয়ে আছে, দীর্ঘইকার দিয়ে আছে। আপনি দেখবেন দুটোই কিন্তু শুদ্ধ। এখন যদি আপনি দীর্ঘইকার দেন তাহলে শুদ্ধ, হ্রস্বইকার দিলেও কিন্তু শুদ্ধ। এখন শুধু কৃতি বলছি, কিন্তু এখন আপনি কখন দিবেন দীর্ঘ আর কখন দিবেন হ্রস্ব সেটা কিন্তু বুঝতে হবে। যেমন আমি একটা উদাহরণ দিই, গীতাঞ্জলি রবীন্দ্রনাথের অমর কৃতি। এবার যদি আপনি দীর্ঘিকার দেন তাহলে কিন্তু ভুল হবে। দেখেন এখানে এটা হচ্ছে সমচ্চারিত শব্দের বেলায় অর্থ ঠিক রাখার জন্য এই কৃতি কিন্তু তার রচনা কর্ম বা নির্মাণ এটাকে বোঝায়। আর যদি গুণগান বা গুণবান কাউকে বোঝায় তখন কিন্তু সেটা দীর্ঘইকার দিয়ে হয়, অর্থাৎ ডক্টর আনিসুজ্জামান বাংলাদেশের কৃতি সন্তান। এখন লক্ষ্য রেখেন,
তবে এখানে আবার একটা নিয়ম আছে, একটু পরে আমার এখানে দেওয়া আছে, যে এই কৃতি কখনো হ্রস্ব দিয়ে হয়, কখনো দীর্ঘ দিয়ে হয়, সেটা সমুচ্চারিত শব্দের অর্থের কারণে। কিন্তু আপনি যেই কৃতিতে দীর্ঘইকার হয় ওটা কিন্তু গুণবানকে বোঝায়, কৃতকর্মাকে বোঝায়। কিন্তু ওই দীর্ঘইকারে আবার হ্রস্বইকার হয়ে যায় যদি ওর সাথে কোনো বর্ণ যুক্ত হয়। যেমন কৃতিত্ব, এই কৃতিত্ব যখন আপনি লিখবেন তখন কিন্তু এটা হ্রস্বইকার হয়ে যায়। এজন্য অনেকেই মনে করে কি, যে আসলে কৃতি আর দীর্ঘইকার দিয়ে হবে না, কৃতি হ্রস্বইকার দিয়ে হবে। কিন্তু লক্ষ্য রাখবেন, কৃতি হ্রস্বইকার দিয়ে হলে হয় রচনা কর্মকে বোঝায়, আর যদি দীর্ঘইকার দিয়ে হয় গুণবানকে বোঝায়, গুণ বোঝায়। এখন এই দীর্ঘইকারের কৃতির সাথে যদি কোনো বর্ণ যুক্ত হয় অর্থাৎ কৃতিত্ব, তখন ওটা হ্রস্বইকার হয়ে যায়, দীর্ঘইকার থাকে না। তো এই যে যে দিকগুলো, এগুলো কিন্তু মানে একটু লক্ষ্য রাখতে হবে। এখন আমরা যদি বলি যে কৃতি সন্তান, এখানে দেখেন কৃতি সন্তান দীর্ঘইকার, কারণ গুণকে বোঝাচ্ছে। এখন যদি কৃতিত্ব বলি তখন কিন্তু হ্রস্বইকার। তো ওই ক্ষেত্রে যে কৃতি আহ এখানে যে ব্যবহার, এই ব্যবহারটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। এরকম আরো বেশ আছে, যে তার মধ্যে সেটি আমরা একটু দেখি। বেশি হ্রস্বইকার আর দীর্ঘইকার লক্ষ্য রাখবেন, যদি অনেক বা প্রচুর বোঝায় তখন এই বেশি লিখতে হয় হ্রস্বইকার দিয়ে, আর যদি ছদ্মবেশ বোঝায় তখন কিন্তু দীর্ঘইকার দিয়ে। কিন্তু আমাদের একটা প্রচলন হয়ে গেছে, বেশি লিখতে গেলে আমরা দীর্ঘইকার দিই। কিন্তু আপনি বেশি লিখতে গিয়ে যদি প্রচুর না বোঝায় তখন ছদ্মবেশ যদি বোঝায় তখন দীর্ঘইকার দেবেন। কিন্তু যেটাকে প্রচুর বা বোঝায় তখন যদি আপনি দীর্ঘইকার দেন তাহলে কিন্তু এটা অপপ্রয়োগ হয়ে গেল। এগুলো একটু আসলে কি, যাদের একটু ব্যাকরণ, ভাষা জ্ঞান এইসব কিছু ধারণা থাকে তারা এগুলো এভাবে পেরে যায়। এটা আসলে একদিন দুই দিন এর আলোচনার ব্যাপার না, এগুলো তো অনেক নিয়ম, যেটা একটু একটু করে জানা হয়ে যায়। যেহেতু আপনারা বিশেষ প্রিলিমিনারির পরীক্ষার্থী এবং পরীক্ষা একেবারেই নিকটে, তো ওই ক্ষেত্রে আপনাদের এই সব তথ্য কিছুটা ঘাটা আগেই হয়ে গিয়েছে বলে আমরা এখানে সাধারণত আমরা এখানে আহ, এটা নিয়ে বেশি আলোচনা আর যাচ্ছি না। এরপরে আপনারা আরো পাবেন আলোচনা। যাই হোক, আমরা এখানে দেখেন একেবারে শেষে এখানে শিটে পাবেন স্বাক্ষর, অক্ষর জ্ঞান সম্পর্কে। আর যেই স্বাক্ষরে ফলা আছে সেটা হচ্ছে মানে সিগনেচার দেওয়া, অর্থাৎ সই বা দস্তখত। এখন আপনি যদি কোনটা লিখবেন, আপনার যদি কোনো সিগনেচার অর্থে স্বাক্ষর লিখতে যান তখন কিন্তু বফলা হবে। আর যদি দেখেন না কোন একজন লোক লেখাপড়া জানে তাকে বোঝাতে চান, তখন কিন্তু সেটা বফলা হবে না। এই জন্য আমরা মনে করব স্বাক্ষর আর স্বাক্ষর, বফলা যেটা আছে ওটাও শুদ্ধ আর যেটা নেই ওটাও শুদ্ধ। তবে এটা প্রয়োগ অর্থাৎ বাক্যের অর্থের উপর বা শব্দটির অর্থের উপর নির্ভর করতেছে, এই অর্থে যেটা হবে। যাই হোক, আমরা ওই অংশ টুকু একটু শীট থেকে আরো কিছু কিছু দেখে নেবেন। আমরা দুই একটা উদাহরণ দিলাম। যে আমরা এখন আসবো সেটি দেখেন 7 পৃষ্ঠার আহ, আহ, শেষের দিকে পাবেন বাংলা বানান শুদ্ধিকরণ। এই যে যে বানান শুদ্ধিকরণ অনেক উদাহরণ আছে, আমি বলবো আপনারা একবার চোখ বুলিয়ে যাবেন। তবে এই
যে আলোচনা আছে প্রায় 11 পৃষ্ঠা পর্যন্ত শব্দ শুদ্ধির, বানান শুদ্ধির, এর মধ্যে আমি বলে দেই, এর মধ্যে আপনাদের 10 ভাগের 1 ভাগ শব্দ হচ্ছে পরীক্ষার উপযোগী ইম্পর্টেন্ট পড়া। এখন কথা হচ্ছে এত শব্দ কেন আমরা দিলাম, কারণ এই এত শব্দ দেওয়া হয়েছে কিছু ধারণার জন্য। এখন এর মধ্যে কেউ কেউ ইম্পর্টেন্ট গুলো কি এটা বুঝে যাবেন, আবার কারো কারোর জন্য আমরা ইম্পর্টেন্ট কিছু তথ্য এখানে দিয়েও দিয়েছি। তবে লক্ষ্য রাখবেন, আমি আগেই বলি যে এই শব্দগুলি যদি আপনারা একেবারেই দেখেন না, একবারও চোখ বুলানো সম্ভব নয়, তখন আমি যে আলোচনা করব এই জাতীয় শব্দের প্রতি একটু জোর দিবেন বেশি। এগুলোই কিন্তু আসার সম্ভাবনা শত কি বলবো, মানে 95% কিন্তু আসার সম্ভাবনা। আর অন্যান্যগুলো একটু কম, একেবারে আসে না তা না, হঠাৎ হঠাৎ করে অনেক। আর যেগুলো সহজ সরল শব্দ ওইগুলো আসলে আমি সাধারণত ধারণা নেই এটা আপনারা এভাবেই পেরে যাবেন। এখন লক্ষ্য রেখেন, কিছুক্ষণ আগে বলছে এখানে ইম্পর্টেন্ট এবং কিছুটা টেকনিক মূলক পড়া কিন্তু আপনারা সবাই লক্ষ্য রাখবেন। যেমন আপনারা দেখবেন শব্দের আমরা সমস্যায় পড়ি হ্রস্ব আর দীর্ঘ ই জনিত সমস্যায়। যদি কোনো শব্দে শুধু হ্রস্ব ই দিয়েই হয়, সেটা একটা দুটো তিনটি চারটিও থাকতে পারে বা আরো বেশিও থাকতে পারে, তাহলে ওই জাতীয় গুলো কেন যেন দেখি পরীক্ষায় তেমন আসে না। আবার শুধু যদি দীর্ঘইকার দিয়ে হয়, সেগুলো যে একেবারে তেমন আসে না। কিন্তু হ্রস্ব আর দীর্ঘ এই দুটো যদি মিলিয়ে থাকে, অর্থাৎ হ্রস্ব হবে দীর্ঘ হবে, এই জাতীয় শব্দগুলো কিন্তু একটু বেশি আসে। এজন্য দেখেন আমি বেছে নিয়েছি প্রথমত বিভীষিকা, তারপরে দেখেন পিপীলিকা, তিনটি দীর্ঘ হ্রস্ব, তিনটি হ্রস্ব। এখন যদি তিনটি হ্রস্ব থাকলো তাহলে কথা ছিল না, আবার তিনটি যদি দীর্ঘ থাকতো তাহলে কথা ছিল না, কিন্তু এখানে হ্রস্ব হবে দীর্ঘ হবে। এখন আমাদের কথা হচ্ছে শব্দ কিন্তু বিভিন্ন রকম থাকতে পারে, আমরা কিন্তু ইম্পর্টেন্ট শব্দ বা পরীক্ষায় যেগুলো আসে সেই দিকে চিন্তা করে কিন্তু এখানে আলোচনা করতেছি। তখন আপনি মনে করবেন কি হ্রস্ব কোন জায়গায় হবে, কোন জায়গায় দীর্ঘ হবে। এখন মনে করেন এটা তো দেওয়া আছে উত্তরটি, এখন পারেন বা আগেও পারেন, যে এই জাতীয় শব্দগুলো যদি তিনটি ই, আপনার সবসময় মনে রাখবেন হ্রস্ব হোক আর দীর্ঘ হোক, ই একই সাথে তিনটি ই দেওয়া আছে। এখন আপনি কখন হ্রস্ব হবে কখন দীর্ঘ হবে বা কোথায় হ্রস্ব হবে কোথায় দীর্ঘ হবে এটা আপনি পারতেছেন না, তখন এটা চিন্তা করতে করতে আপনি একটু হতাশ হয়ে গেছেন এবং নার্ভাস হয়ে গেছেন, একটু ক্লান্ত হয়ে গেছেন। অর্থাৎ ক্লান্ত হয়ে গেলে কিন্তু মানুষ হাত পা ছেড়ে দেয়, কেমন যেন হাত পা ছেড়ে বসে থাকে। একেবারে মনে করেন এই মুহূর্তে আপনি হাত পা ছেড়ে দুই দিকে দুই হাত দিয়ে একেবারে হতাশ হয়ে ক্লান্ত হয়ে আপনি কিন্তু বসে পড়েছেন। তখন দেখবেন আপনি মনে মনে ওই মুহূর্তে একটু ধ্যানের মতন চিন্তা করবেন, ধ্যান ধ্যান ধরবেন। তখন দুই হাতকে আপনি ধরবেন হ্রস্ব আর মাথাকে ধরবেন দীর্ঘ, ধ্যানের মতন এরকম করবেন। তখনই দেখবেন আপনি শুদ্ধ উত্তরটি পেয়ে যাবেন। অর্থাৎ দুই হাতকে যদি হ্রস্ব ধরেন, অর্থাৎ দুই দিকে হ্রস্ব আর মাথা কিন্তু মাঝখানে থাকে উপরে, মাথাকে ধরবেন দীর্ঘ। দেখেন বিভীষিকা মিলে গেছে, মিলে যাচ্ছে। আর আমাদের কথা হচ্ছে এটা যে 100% প্রয়োগ হবে তা না, কিন্তু এই জাতীয় শব্দ পরীক্ষায় আসে বলে আপনি এইগুলোর প্রতি বেশি নজর দিবেন। আর এটা যদি সবই হ্রস্ব হতো সবই দীর্ঘ হতো, তাহলে মনে করবেন সেগুলো কেন যেন পরীক্ষায় দেয় না বললেই চলে। তবে দু একটা একটু আছে সেগুলো অন্যরকম। যাই হোক, আপনি পিপীলিকা দেখেন তিনটি হ্রস্ব, অথবা তিনটি দীর্ঘ হতে পারতো, কিন্তু মনে করবেন না এখানে হ্রস্ব আছে দীর্ঘ আছে, তখন আপনি হ্রস্বকে মনে করবেন হাত, অর্থাৎ দুই দিকে চলে গেল, আর দীর্ঘকে মনে করবেন মাথা, অর্থাৎ মাঝখানে রয়ে গেল। অর্থাৎ পিপীলিকা দেখেন কিভাবে মিলে যায়। এরকম যদি আপনি আরো 100টি শব্দ পান, এত পাওয়া যায় না কিন্তু শব্দ, তারপরে দেখবেন এই নিয়মটাই কেন যেন হয়। এটা নিয়ম বলবো না, এটা হচ্ছে আমাদের একটা কৌশল, কেন যেন এই এই অনুযায়ী হয়। তার মধ্যে আরেকটা প্রমাণ দেখেন, মুমূর্ষু, এখানে কিন্তু ই না, এখানে কিন্তু উ, সেটা হ্রস্ব হোক আর দীর্ঘ হোক আপনি একসাথে তিনটি পেয়ে পাচ্ছেন। তখন আপনি মনে রাখবেন যেহেতু তিনটি উ, তাহলে মাঝখানেরটা হবে দীর্ঘ অর্থাৎ মাথা, আর দুই পাশে হবে হ্রস্ব অর্থাৎ দুই হাত। তখনই দেখবেন যে শব্দটি শুদ্ধ রূপ আপনি পেয়ে যাচ্ছেন। তাহলে আমরা দেখি এই যে তিনটি শব্দ, এই তিনটি এবং এই জাতীয় শব্দ কিন্তু ইম্পর্টেন্ট। এখন আপনি যদি ওই অত
নিয়ম না পড়ে এরকম বেছে বেছে যদি একটু কৌশল অনুযায়ী পড়েন, তখন হুবহু যখন এসে যাবে তখন তো পারবেন। আর হুবহু না আসলে এই জাতীয় বা এই টেকনিক গুলোর মধ্যে থেকে যদি বানিয়েও দেয় তখনও কিন্তু আপনি অনেকটা পেরে যাবেন। যাই হোক, একটু দেখেন। তবে মুহুর্মুহু, যখন দেখবেন মুহুর্মুহু তখন চারটা হ্রস্ব উ, অর্থাৎ চার উ দিয়ে যেটা হয়েছে মুহুর্মুহু, এখানে কিন্তু দীর্ঘ বলতে কিছুই নেই, এটাই সত্য। এটা কোন নিয়মের মধ্যে পড়বে না, অর্থাৎ এটা মুখস্থই করে ফেলবেন। এই শব্দটা আসে বলে আমি এখানে দিয়ে রেখেছি। দেখেন, এটা গেল এই জাতীয়। এখন আপনি আসেন এর পরের আরেকটি দিকে যাই। এখন হ্রস্ব কিন্তু আপনি দেখেন দুটি, এখানে কয়টি? দুটি। তিনটি না, তিনটির বেলায় কিন্তু ওই নিয়ম বললাম। দুটি যখন হয় তখন দেখবেন দুটি রস্যই, আর এই রস্যই যদি প্রথম থেকে শুরু হয়, অর্থাৎ বর্ণের প্রথম থেকে শুরু হয়, তাহলে প্রথমটা রস্য পরেরটা দীর্ঘ, প্রথমটা রস্য পরেরটা দীর্ঘ, অর্থাৎ নিরীক্ষণ। এটা কি প্র্যাকটিস করে করে আর গ্রুপ ডিসকাস করতে করতে আয়ত্তে আসে, আবার অনেকে মুখস্থ করে ফেলে। যাই হোক, দেখেন প্রথম রস্য শুরু, তারপরে বর্ণের রস্য। তাহলে এইরকম যদি হয়, প্রথম থেকে শুরু হয়, তাহলে প্রথমটা রস্য পরেরটা দীর্ঘ। দেখেন, মুহূর্ত, প্রথম থেকে শুরু বলে প্রথমটা রস্য পরেরটা দীর্ঘ। শুশ্রূষা, প্রথমটা প্রথম থেকে শুরু বলে প্রথমটা রস্য পরেরটা দীর্ঘ। এখন আসেন শারীরিক, এটা কিন্তু প্রথম থেকে শুরু না, পরের বর্ণ থেকে শুরু। পরের বর্ণ থেকে শুরু যদি হয়, মানে দুটির বেলায় কিন্তু আমরা বলছি, চিন্তা করবেন দুটির বেলায়, তাহলে মনে রাখবেন প্রথমটা দীর্ঘ পরেরটা হ্রস্ব। এটার সাথে কম্পেয়ার করেন, প্রথম থেকে শুরু বলে প্রথমটা হ্রস্ব পরেরটা দীর্ঘ। কিন্তু এটা প্রথম বর্ণ বাদ দিয়ে পরের বর্ণ থেকে শুরু বলে প্রথমটা দীর্ঘ পরেরটা হ্রস্ব। কয়েকবার চিন্তা করে যদি মনে রাখতে পারেন, দেখবেন হয়ে গেল। কনিনিকা, প্রথম থেকে শুরু না, পরের থেকে শুরু, এই জন্য প্রথমটা দীর্ঘ পরেরটা হ্রস্ব। দেখেন, একটু মিলিয়ে দেখেন। তারপরে যদি দেখেন না মেলাতে কষ্ট, তাহলে মুখস্থ করে ফেলবেন, কারণ মেলালে এই জাতীয় সব পারবেন, আর মুখস্থ করলে এই কয়েকটাই পারবেন। আমরা এই কয়েকটা ইম্পর্টেন্ট বলে আমরা এই দিয়েছি, এই জন্য আমরা তিনটে স্টাইল রেখেছি। যারা একটু গভীরে পড়তে চান তারা নিয়ম ঘেটে ঘেটে পড়বেন। যারা অত পড়ার সময় নেই, একটু তবুও ভালো পড়তে চান, তারা এইভাবে টেকনিক গুলো বা কৌশল গুলো অবলম্বন করে একটু সচেতন থেকে চিন্তাশীল হয়ে একটু পড়ার চেষ্টা করবেন। আর যারা দেখবেন যে এত সব পড়তে গেলেও বুঝি না, আবার পড়ার সময়ও নেই, তারা শুধু মুখস্থ করে যাবেন। কারণ আমি এটা কিন্তু সাজেশনের মতন করে ইম্পর্টেন্ট করে দিয়েছি। ঘুরে ফিরে দেখবেন এই শব্দগুলোই কিন্তু আসে বেশি। তবে প্রত্যেক বছরই যে এইগুলো আসে তা না, এগুলো মনে রাখতে হবে। শব্দ প্রশ্ন আসলে তো আসবে একটা দুটো, তাহলে কোন সাইড থেকে আসে এটা তো বলা যায় না। তবে এইগুলোই ঘুরে ফিরে বেশি আসে বলে তখন এটা পড়বেন। এখন আপনি কি একেবারে হালকা পাতলা পড়বেন, না গভীরভাবে পড়বেন, না একটু কৌশলী হয়ে পড়বেন, এটা কিন্তু সবই আপনাদের উপরে। তাই না? আমরা হয়তো এই তিন ভাবে বলে যাই, অনেক ক্ষেত্রে উদাহরণ দিয়ে যাই, বা অনেক ক্ষেত্রে উপদেশ দিয়ে যাই, কিন্তু আসলে যেভাবে হোক না কেন, আপনার যদি কমন পড়ে যায় বা আপনি যদি প্রশ্নের উত্তরটি ফিরে যান, তাহলেই কিন্তু আপনি সফল। আমরা চাই যেন আপনাদের প্রশ্ন কমন পড়ে যায়। তবে যারা বেশি গভীরে বা এই কৌশলগুলো পড়ে, আর যারা একেবারে হালকা করে পড়ে, তাদের যখন কমন পড়ে যায়, তারা মনে করে তারা মানে বেশি একটু অহংকারী বা গৌরব মনে করে যে আমি তত পড়িনি, অল্প একটু পড়েছি, আমার এই কমন পড়ে গেছে। কিন্তু লক্ষ্য রাখবেন, এক জায়গায় না এক জায়গায় কিন্তু আটকে যেতে হবে। কারণ বিসিএস এর প্রিলির প্রশ্ন যত সহজেই মনে হোক না কেন, সব প্রশ্ন কিন্তু একেবারে সহজ না। এখন কথা হচ্ছে, একটা প্রশ্ন যদি আটকে যান, তাহলেও কিন্তু আপনি অনেকটা পিছিয়ে পড়বেন। এর জন্য প্রতিযোগিতার এই বাজারে আমরা বলি যে প্রতিযোগীদের হারাতে হলে বা প্রতিযোগীদের মধ্যে টিকে থাকতে হলে তথ্য ঘাটা ছাড়া কোনো উপায় নেই। যে যত জানবেন সে তত ভালো পারবেন। তবে সময় তো লাগবে, ধৈর্য তো লাগবে। এই জন্য অল্পের মধ্যে টেকনিক বা কৌশল অবলম্বন করে যত বেশি জানেন, ততই কিন্তু আপনি সফল। তো ওই ক্ষেত্রে বলি, কিছুটা কৌশলী হলে আপনি কিন্তু অল্পের মধ্যে অনেক তথ্য বা অনেক দিকগুলো আপনি জানবেন। যাই হোক, অনেক কথা হয়ে যায়, আমরা আসি এই সমীচীন শব্দটি। দেখেন, তাহলে সমীচীন তো ওই নিয়মে হওয়ার কথা ছিল, এটা কিন্তু পরেরটা হ্রস্ব হওয়ার কথা ছিল, কিন্তু না। আমরা দেখি
এটা ব্যতিক্রম, আপনি সমীচীনটা ইম্পর্টেন্ট বলে এটা আপনি পড়ে ফেলবেন, অর্থাৎ এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। আসেন, গুণী এখানে একটা দিক, এটা প্রত্যয় ভালো জানলে তারা সাধারণত এগুলো একটু বেশি ভালো পারতেন। তারপরে আমি একটু বলে রাখি, গুণ যোগ ইন হয় গুণী, ইন প্রত্যয় যুক্ত হয়েছে গুণী। শুধু গুণী শব্দটি কিন্তু দীর্ঘইকারই হবে, কিন্তু এই দীর্ঘইকার জাতীয় কোনো শব্দের পরে যদি আর কোনো বর্ণ বা কোনো শব্দ যুক্ত হয়, তখন মনে রাখবেন সেই শব্দটিতে আর দীর্ঘইকার থাকে না, হয়ে যায় হ্রস্বইকার। এই জন্য এটা হবে গুণীজন। যেমন প্রতিযোগী, এটা দীর্ঘইকার হবে, কিন্তু যখন লিখবেন প্রতিযোগিতা তখন কিন্তু হ্রস্বইকার হবে। কিছুক্ষণ আগে বলেছিলাম কৃতি, যদি গুণ বোঝায় তখন কিন্তু দীর্ঘইকার হবে, কিন্তু যখন বলবো কৃতিত্ব, এবার গুণ বোঝানোর পরেও হ্রস্বইকার হবে। কারণ কি, দীর্ঘইকারের পরে একটি বর্ণ যুক্ত হয়েছে। তাহলে এখানে এই কথা মনে রেখে আপনারা দেখেন, প্রাণী দীর্ঘইকার দিয়ে শুদ্ধ, কিন্তু যখন আমরা বলি প্রাণী বিদ্যা তখন কিন্তু হ্রস্বইকার দিতে হয়। তো এইগুলো একটু লক্ষ্য রাখবেন, এই জাতীয় শব্দ কিন্তু বেশি আসে। যে দেখেন কৃতিত্ব, আমি এখানে কিন্তু এটা দিয়ে দিয়েছি, দেখেন কৃতিত্ব। এখন লক্ষ্য রাখবেন, ইদানিং অনেকেই মনে করে কি কৃতি, যে কিছুক্ষণ আগে বলেছিলাম হ্রস্বইকার দিয়ে হবে, আমি বলেছি হ্রস্বইকার দিয়ে হবে কোনো রচনা বা কর্ম বোঝালে, আর যদি দীর্ঘইকার দেওয়া হয় তাহলে গুণ বোঝাতে। কিন্তু আমরা দেখি এই হ্রস্বইকারের ব্যবহার অনেককে করতে গিয়ে, শুদ্ধ করতে গিয়ে আবার বড় একটা অশুদ্ধ করে ফেলে। যেমন অনেকে দেখা যায় কৃতি ছাত্র ছাত্রী সংবর্ধনা, তখন সেখানে হ্রস্বইকার দিয়ে কৃতি লাগে। কিন্তু লক্ষ্য রাখবেন, তাহলে হলো কি, কৃতি ছাত্রছাত্রী সংবর্ধনা যদি বলেন, তাহলে হলো যে হয়তো রচনা বা কর্ম ছাত্রছাত্রী সংবর্ধনা। কিন্তু দীর্ঘইকার দিলে হয় যে গুণবান যারা ভালো ছাত্রছাত্রী, মানে মানে তাদেরকে কিন্তু এখানে বোঝানো হচ্ছে। এর জন্য সংবর্ধনায় যারা কোন একটা গুণের কারণেই তো দেয়, ভালো একটা কিছুর কারণেই তো দেয়, তখন কিন্তু সেখানে দীর্ঘইকারই হবে, কৃতি ছাত্রছাত্রী সংবর্ধনা। আর যদি কৃতিত্ব কোনো বাক্যে ব্যবহার হয় বা শুধু শব্দ, তখন তো বুঝতেই পেরেছেন সেই কৃতিত্ব, অর্থাৎ দীর্ঘের পরে যদি কোনো বর্ণ বা কোনো শব্দ যুক্ত হয়, তাহলে ওই জাতীয় শব্দে আর দীর্ঘই থাকে না, হ্রস্বই হয়ে যায়। এইভাবে যদি ঘেটে ঘেটে আপনি 3-4টি শব্দ পড়েন, তাহলে এই জাতীয় শব্দ যা আছে সবই কিন্তু পারার কথা। এখন আসেন আমরা আরেকটা দিকে যাই। এটা ইতপূর্বে, দেখেন এটা সন্ধির কারণে হয়। আমরা দেখি কোন কোন ক্ষেত্রে ওকার, আবার কোন কোন ক্ষেত্রে ওকার থাকে না, দীর্ঘ বিসর্গ হয়ে যায়। দেখেন, এটা সন্ধিজাত শব্দ। এই যে যে ওকারের পরে যদি কোনো ক দেখেন বা কোনো প দেখেন, দেখেন এখানে কিন্তু পস, কও যদি দেখেন, প যদি দেখেন, তাহলে মনে করবেন এই ওকারটা থাকবে না, হবে কি বিসর্গ, অর্থাৎ ইতপূর্বে। এখানে আরেকটি শব্দ মনোকষ্ট, এখানে ওকার আছে কিন্তু এরপরে ক আছে, কিন্তু না, এবার কিন্তু ওকার হবে না, হবে কি বিসর্গ, অর্থাৎ মনোকষ্ট। এই কিন্তু শুদ্ধ, এটা কিন্তু সন্ধির কারণ হচ্ছে। এখন এটা আর এটা যদি দেয় তাহলে ভুল। কি কারণে ভুল? সন্ধির কারণ। দেখেন সন্ধির প্রায় 350 নিয়মের একটা নিয়ম কিন্তু এটা, আরো অনেক নিয়ম আছে, আমরা শুধু ইম্পর্টেন্ট বলে এই দুটো দেখালাম, আরো দুই একটা দেখাবো। দেখেন মনোপুত খুবই ইম্পর্টেন্ট, এই শব্দটি বেশি আসে পরীক্ষায়। যেমন ওকারের পরের বর্ণটি প, এই জন্য বিসর্গ হলো, অর্থাৎ মনোপুত। কিন্তু যদি ক আর প না হয়ে অন্যটি হতো, তাহলে কিন্তু আবার বিসর্গ হতো না, তখন কিন্তু ওকার থাকতো। দেখেন আমি সেই শব্দ দিয়ে দিয়েছি, দেখেন এই কারণে ইতপূর্বে বিসর্গ হলো। আর ইতোমধ্যে, এখানে কেন যেন মটা উঠে নেই, সরি, অনেকটা সরি, আপনারা শব্দটি দেখে বুঝে নেবেন। ইতোমধ্যে এটা কিন্তু ওকার থেকে গেল, অর্থাৎ এবার বিসর্গ হলো না। দেখেন পরেরটি মনোযোগ, যশলাভ, সদ্যজাত। এই যশলাভ শব্দটি, ইতোমধ্যে শব্দটি, প্লিজ আপনাদের আবার বলি, সবাই বুঝে গেছেন কারণ এই বিষয় তো আপনাদের পড়ালেখা আছে। এখানে কিন্তু একটা ম হবে, মটা মিসিং হয়ে গেছে, ধরা পড়েনি। এখানে কেন যখন কারেকশন করেছি ধরা পড়েনি, যাই হোক। এখন আপনি দেখবেন কখনো ওকার থাকলে ভুল, কখনো না থাকলে ভুল। তখন আপনি বুঝে নেবেন, যদি প থাকে সন্ধিজাত শব্দে, তাহলে প এর পূর্বের ওকার হবে না, ওঠা হবে বিসর্গ।
বা ক এর পূর্বে ওকার হবে না, ওটা হবে বিসর্গ। আর যদি ক আর প ছাড়া অন্য বর্ণ থাকে তখন বিসর্গ হবে না, তখন হবে ওকার। যেমন এই শব্দগুলো যুক্ত আকারে ইম্পর্টেন্ট। দেখেন এটা কিন্তু কিছুক্ষণ আগে বলেছি, এজন্য একটু সহজ হবে। আর এই যে যে বলি এই জাতীয়, যে এখন যেটা বলি এটা পরীক্ষায় যে 100% যদি আসতো তাহলে তো আর পড়াতাম না, এটাই পড়াতাম। কিন্তু এই জাতীয়গুলো পরীক্ষায় আসে বেশি, আমি কিন্তু বারবার বলতেছি। আর এই জাতীয়গুলো আপনি একটা দুটো পড়েই কিন্তু অনেক জানতে পারেন। দেখেন আলস্যতা, জয়ের পরে ত, জ ফলার পরে তা আছে, আগে বলেছি ধরে নেবেন ভুল। জ ফলার পরে তা আছে, ধরে নেবেন ভুল। জ ফলার পরে তা আছে, জ ফলার পরে তা আছে, ভুল। এখন এই জাতীয় শব্দের শুদ্ধ রূপ হয় দুটো। আপনি একই সাথে জ আর তা প্রত্যয় ব্যবহার করতে পারবেন না, আর ওটা করলেই হয়ে যায় বাহুল্য দোষ। এখন এই বাহুল্য দোষ এড়াতে হয়তো জ রাখবো, নয়তো তা রাখবো। যদি জ রাখি তখন হয় আলস্য, আর যদি তা রাখি তখন হয় অলসতা। তবে মূল শব্দটি হচ্ছে অলস, এজন্য অলসের পরে তা দিলে হয় অলসতা, আর অলসের পরে জ ফলা দিলে হয় আলস্য। আর একই সাথে যদি আপনি জ ফলা আর তা দেন তাহলে হয়ে গেল বাহুল্য দোষ, অর্থাৎ দ্বিত্ব প্রয়োগ হলো প্রত্যয়ের। তো ওই ক্ষেত্রে আমরা বলি আপনি এখান থেকে আরেকটা দিক জানবেন, আলস্যতা তো অশুদ্ধই, তাহলে আলস্য শুদ্ধ এবং অলসতা এই দুটোই কিন্তু বিশেষ্য পদ। কিন্তু এর মূল যেটা অলস, ওটা কিন্তু বিশেষণ পদ। আর ওই কথাই আমি বলেছিলাম, বিশেষণ যদি হয় তারপরে জফলা যুক্ত হতে পারে, আবার তা যুক্ত হতে পারে, কিন্তু একই সাথে দুটো যুক্ত হতে পারে। কারণ জফলা যুক্ত হলে তো বিশেষ্য হয়ে গেল, আবার তা যদি যুক্ত করি তাহলে তো আরেকবার বিশেষ্য হয়ে গেল, আর একেই বলে বিশেষ্যের দ্বিত্ব প্রয়োগ হয়ে গেল। এটা অপপ্রয়োগে পেয়েছে। এখন দেখেন ব্যাকরণিক দিক কোন জায়গায়, এখন অপপ্রয়োগটাই যদি আপনি ভালো মতন পড়তেন তাহলে এটা কিন্তু ব্যাখ্যা করে পারতেন। এখন আমরা বলি এই অপপ্রয়োগ যদি আপনি ক্লিয়ার কনসেপ্ট নিয়ে বা আমরা যদি পড়াতে যাই, তাহলে আপনাকে বাংলা ব্যাকরণ পড়াতে সময় লাগবে কয়েক বছর। মনোযোগ দিয়ে পড়ার পরও কিন্তু কয়েক বছর বা একটু বেশি সময় নিয়ে যখন আমরা এই কোচিং বলেন বা এই যে যে বিভিন্ন জব পরীক্ষা বা বিশেষ প্রিলির ক্ষেত্রে বলেন, ইচ্ছা থাকলেও পারি না। কারণ কি, শেখাতে গেল অনেকে ধৈর্য হারিয়ে ফেলে, বিরক্ত হয়ে যায়, শুধু বলে কমন চাই কমন চাই, যত অল্প করে কমন ফেলানো যায় তত ভালো টিচার হওয়া যায়। কিন্তু এটা আসলে কি, ওটা তো একটা ঐশী ধারণার কথা হয়ে যাবে, আধ্যাত্মিকতার কথা হয়ে যাবে। যদি জানতাম প্রশ্নটি এই, মানে প্রশ্ন আউট ছাড়া যদি জানা যেত, তাহলে তো আপনাদের এই শব্দ শুদ্ধি থেকে একটা আসলে একটাই পড়াতাম, আর দুটো আসলে দুটোই পড়াতাম, বলতাম আর দরকার নেই, সবই তো জানি, তাই না? কিন্তু কথা হচ্ছে অজানার মধ্যে থেকে কিন্তু কমন ফেলতে হবেই বলে কোন সাইড থেকে আসে সেটা না জানলেও কিছু অভিজ্ঞতা আছে। এই জন্য বলি যে আপনারা এই জাতিগুলো থেকে একটু বেশি আসে বলে একটু পড়ান। যাই হোক, কথা বাড়ালো, অনেক বাড়ানো যায়, কিন্তু যারা বোঝার তারা বুঝে গিয়েছেন আসলে প্রকৃত অর্থে আপনার বিসিএস এর মতন পরীক্ষা, বিসিএস প্রিলির মতন পরীক্ষা বা এই ক্যাডার জবে আপনার কিন্তু এইসব পরীক্ষা না নিলেই তো পারতো। তারপরে নেওয়া কি কারণে, অনেকের মধ্যে বাছাই করতেছে আপনাকে, এটাই তো মেধার পরিচয়। এখন আপনি না পড়েই বা অল্প পড়েই যদি মেধাবী হয়ে যান, তাহলে তো সেটা কি আর বলবো, যে তাহলে সেই মেধাবী আপনি প্রমাণ কিভাবে দেবেন, তাই না? তো যাই হোক, আমাদের প্র্যাকটিস করতেই হবে, তবে কৌশলে যত অল্পের মধ্যে বেশি শিখতে পারি এবং ইম্পর্টেন্ট বেছে বেছে শিখতে পারি, এটাই কিন্তু খুব গুরুত্ব। আমি এই জাতীয় শব্দ বারবার বলেছি, কিন্তু এখন আর বেশি ব্যাখ্যা করলাম না, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। তার মধ্যে একবার এসেছিল, আহ, এটা সাধারণত প্রত্যয় এর অংশ থেকে, যে গাম্ভীর্য, লক্ষ্য রেখেন এটা, সরি, পদ প্রকরণ থেকে এসেছিল। গাম্ভীর্য কোন পদ? লক্ষ্য রাখবেন এই যে জ ফলা আছে আর তা আছে, ডানের যে শুদ্ধ শব্দগুলো আছে, এখানে ঐক্য, ঐক্য উঠে গেছে, এখানে জ ফলা হবে, সরি, এখানে জ ফলা হবে, এই জ ফলা হবে, এই জ ফলা থাক আর ত থাক, এই জাতীয় শব্দ সবই কিন্তু বিশেষ্য পদ। এই জাতীয় শব্দের মূল, যেটা যেমন ঐক্য, একতা, এর মূল হচ্ছে এক, এই মূলটা হচ্ছে কিন্তু বিশেষ্য। আর যেহেতু এটা বিশেষ্য পদ, এর একই সাথে দুটো
পড়তো, অর্থাৎ জ আর তা যুক্ত হয়ে গেছে বলে এটা হয়েছে ভুল, একে বলে বাহুল্য দোষ। এই যে যে তিনটি তথ্য দিলাম এইভাবে যদি পড়েন তাহলে আপনার সমস্যা হয়ে গেছে। এবং এটার পদ পরিবর্তনের ক্ষেত্র, এটা যে বিশেষ্য পদ আর এটার বিশেষণ কি তাও কিন্তু পারতেছে। যাই হোক, আমরা এই শব্দটি একবার দিয়েছিলাম, উৎকর্ষতা। আসলে উৎকর্ষ হচ্ছে বিশেষ্য, এর সাথে তা যুক্ত হয় না, তা যুক্ত হলে বিশেষ্যের দ্বিত্ব প্রয়োগ, অর্থাৎ ভুল হয়ে গেল, বাহুল্য দোষ। এর সাথে তা দিতে হলে আগে এটাকে বিশেষণ করতে হবে, বিশেষণ করে উৎকৃষ্ট, শুধু উৎকৃষ্ট হলে বিশেষণ। আর যদি বলি উৎকৃষ্টতা, এবার বিশেষ্য হয়ে গেল। এজন্য মনে রাখবেন, উৎকর্ষের সাথে তা যুক্ত হয় না, উৎকৃষ্ট এর সাথে তা যুক্ত হয়। এজন্য উৎকর্ষ বিশেষ্য, উৎকৃষ্টতাও বিশেষ্য। আর উৎকৃষ্ট হচ্ছে বিশেষণ, কিন্তু উৎকর্ষতা হচ্ছে ডাবল বিশেষণ, অর্থাৎ বাংলায় ডাবল বিশেষণে হচ্ছে বাহুল্য দোষ। আশা করি এটা একবার বলেছি আর একবার বললাম। এই শব্দটি অনেকেই ভুল করতো আগে, ইদানিং পড়তে পড়তে মুখস্থ হয়েছে। আমি কোন কোন অফলাইনে ক্লাসে দেখেছি যে এই রকম ব্যাখ্যা শুনে কেউ কেউ মাঝে মাঝে একটু খুশি হতো, কিন্তু ইদানিং প্রায় ব্যাখ্যা যে একবার শুনে সে তো আবার আরেক জায়গায় প্রয়োগ করে। তাছাড়া আমাদের অনেক টিচারও তো আছে প্রয়োগ করে, এগুলো এখন প্রচলিত হয়ে গেছে। কিন্তু প্রথম প্রথম এই ব্যাখ্যা কিন্তু অনেকের কাছে, যারা একটু মনোযোগী পরীক্ষার্থী, তাদের কাছে একটু ভালো লাগবে। যাই হোক, আমরা এইসব শব্দ একটু বেশি পড়তে বলতেছি। আসেন, এটা জানেন, এটা আমরা বেশি আলোচনা যাব না, যে অঞ্জলি কেন সব এই যদি কোনো শব্দের পরে থাকে তখন দীর্ঘিকার দিয়ে লিখলে মনে হয় ভালো, কিন্তু যত অঞ্জলি আসে, গীতাঞ্জলি, পুষ্পাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, সব লিখবেন রস্বইকার দিয়ে। এগুলো কিন্তু আসে, মাঝে মাঝে পরীক্ষায় আসে, তবে এটা আমি বেশি আলোচনা করলাম না। দেখেন, কিংবা, কিংবা সম্বর্ধনা, শেষে দুটি শব্দ ইম্পর্টেন্ট, সম্বলিত। লক্ষ্য রাখবেন, আমরা সাধারণত সংবাদ, সংযোগবাদ, সংবাদ, কিম যোগ বা, কিংবা, অর্থাৎ সন্ধিতে ম না লিখে সেখানে কিন্তু আমরা সন্ধি বিচ্ছেদে ম দেই, কিম, তারপরে বলি বা, অর্থাৎ কিংবা। কিন্তু এই যে যে সন্ধিজাত শব্দটি হলো, বিচ্ছেদে ম হলো, কিন্তু সন্ধিজাত শব্দে ম দেওয়া হয় না, অনুসার দিতে হয়। তাহলে এই যে যে শব্দ, এটা হচ্ছে সন্ধিজাত শব্দ। যদি এটা বিচ্ছেদ হতো, সংযোগ বর্ধনা, তখন ম থাকতো, সংযোগ বলিত, তখন ম হতো। কিন্তু এই শব্দটি তো সন্ধিজাত, মূল শব্দ হয়ে গেছে, এটা তো বিচ্ছেদ না। এজন্য সন্ধির কোন শব্দে এইভাবে যদি ম দেখেন তাহলে সেই ম অনুসার হয়ে যাবে। তার মধ্যে সংবর্ধনা আর সংবলিত, এই দুটি ইম্পর্টেন্ট, বেশি একটু পড়ার চেষ্টা করবেন। আরেকটা আছে সম্বরণ, না হয়ে হবে সংবরণ। অর্থাৎ এটাকে আমরা সংক্ষেপে বলতে পারি, সন্ধিজাত শব্দে বিচ্ছেদে হবে ম, কিন্তু মূল শব্দটি যখন পান তখন ময়ের জায়গায় অনুসার দিয়ে লিখবেন, তখন শব্দটি শুদ্ধ হবে। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সংবর্ধনা। বফলজনিত বিভিন্ন ধরনের ভুল হয়ে থাকে আমাদের, সেখানে দেখবেন এটা উচ্চারণ জনিত দিকটা যদি ভালো থাকে তাহলে পারবেন। আমরা কিন্তু শাশ্বত বলি না, বলি কি শাশ্বত। শাশ্বত, এই যে যে শাশ্বত বলি, আপনারা দেখবেন বয়ের ব্যবহার আছে, আমরা ব্যবহারটি এখন আর বলবো না। যে যে শাশ্বত, যেখানে শকে আমরা দ্বিত্ব অর্থাৎ দুইবার উচ্চারণ করলাম, জোর দিলাম, সেখানে হবে ব। কিন্তু যেটাকে দ্বিত্ব উচ্চারণ বা জোর দিয়ে উচ্চারণ করিনি, সেখানে কিন্তু ব ফলা হবে না। এজন্য এগুলো কিন্তু অনেকে মনে করে প্রথমটায় ব ফলা হবে, কিন্তু না। আপনি উচ্চারণের দিক তাকান, শাশ্বত, অর্থাৎ যদি কোনো বর্ণ দ্বিত্ব উচ্চারণ হয়, কিন্তু ওই বর্ণটি ব্যবহার করবেন না, ওটাকে ব ফলা দিয়ে ব্যবহার করবেন, তখন ওই বর্ণেই ব ফলাটি দিতে হবে। অর্থাৎ এটা হচ্ছে যে এটাকে অন্তঃস্থ ব বলে, অনেক কাহিনী আছে, আমরা সেদিকে যাব না। দেখেন, সরস্বতী, আমরা কিন্তু প্রথম সব বর্ণকে দ্বিত্ব উচ্চারণ করি না, পরেরটা করি। এখন পরেরটায় যদি দুটো স হতো তাহলে এক কথা, কিন্তু উচ্চারণ করি দুটো স, কিন্তু দেব ব ফলা। তাহলে যেটাকে দুইটি দ্বিত্ব অর্থাৎ দুইবার উচ্চারণ করি যে বর্ণটি, সেখানে ব ফলাটি দিতে হবে। তাহলে শাশ্বত পরের শয়ে তালব্য শয়ে ব ফলা, আর সরস্বতী পরেরটায় ব ফলা।
এরপর দেখেন সাক্ষরতা। এই কিছুক্ষণ আগে যেটা বললাম যে স্বাক্ষর আর সাক্ষ্য দুই স্বাক্ষরেই বলা হয়, কিন্তু যখন দেখবেন সাক্ষরতা, এই যে তা দেওয়া আছে, সার্থকতা যখন তা দেওয়া আছে, তখন আর ফলাটি হবে না, এটা মনে রাখবেন। কারণ এই দিয়ে বোঝায় অর্থাৎ নিজ। যদি বলি সার্থকতা, সার্থকতা মানে এখানে সফল, কিন্তু সার্থক হয়েছে। কিন্তু যখনই আপনি লিখবেন সার্থকতা ফলা দিয়ে লিখবেন, তখন নিজের স্বার্থ মানে স্বার্থ অর্থাৎ নিজের অর্থ অর্থাৎ নিজকে বোঝানো হচ্ছে। এজন্য মনে রাখবেন, সাক্ষরতা হোক আর সার্থকতা হোক, এখানে কখনো ফলা হবে। আবার সন্ধির কারণে দেখেন পশ্চাধম, এখানে পশুযোগ অধম, পশ্চাধম আকার থাকবে না। আবার যখন দেখবেন পশ্চাচার, এবার কিন্তু আকার থাকবে পশ্চাচার। এজন্য পশ্চধমে আকার থাকবে না, পশ্চাচারে আকার থাকবে ফলার পরে। এইগুলো এর জাতীয় অনেক শব্দ আছে। এটা নত্য সত্য বিধান কিছুক্ষণ আগে আলোচনা করে গিয়েছিলাম আপনাদের, একটু দেখেন। পরিষ্কার দেখেন, ইকারান্ত উপসর্গের পরে মূর্ধন্য স না হয়ে দন্ত স হয়েছে, এজন্য ভুল, কিন্তু মূর্ধন্য স হলে শুদ্ধ। এখন আসেন পুরস্কার। আমরা পরিষ্কার লিখতে গিয়ে মূর্ধন্য স দেই, এজন্য অনেকে কি করি, পুরস্কার দেখতে তো একই রকম মনে হয়, এজন্য এটাকে মূর্ধন্য স দিয়ে ফেলি, কিন্তু না, এখানে কিন্তু ইকারান্ত নেই, অকারান্ত। যদি দেখেন অকারান্ত এর এখানে র এর সাথে কিন্তু তখন আর মূর্ধন্য স দেবেন না, তখন দিতে হবে দন্ত স। এজন্য পুরস্কার ইম্পর্টেন্ট, তিরস্কার ইম্পর্টেন্ট, অর্থাৎ এটা আছে। এরকম আরো আছে। আরেকটি শব্দ আছে কল্যাণিয়েষু। কল্যাণিয়াসু, এটা আমরাও এখনো মাঝে মাঝে বিব্রত হয়ে যাই, এবং আপনারা অনেকেই হয়ে যাবেন, কারণ এটা কেন যেন মনে থাকে না। তবে একটা সহজ উপায়, এই কল্যাণেষু আর কল্যাণিয়াসু, লক্ষ্য রাখবেন, যখন আশু ব্যবহার করব তখন স্ত্রীবাচক হয়, আর যখন এসু ব্যবহার করব তখন পুরুষবাচক হয়। আগে এটা বুঝবেন। কল্যাণ বা কল্যাণিয়া এটা তো বুঝবেনই, কিন্তু কল্যাণেষু, এখানে একার দিয়ে সু আর আকার দিয়ে সু, যেটাকে আকার দিয়ে সু অর্থাৎ আশু, ওটা স্ত্রী। যেটা একার দিয়ে সু অর্থাৎ এসু, ওটা পুরুষ। এখন কথা হচ্ছে, যদি এসু বা পুরুষ অর্থে স ব্যবহার করেন তাহলে মূর্ধন্য স, আর আশু বা স্ত্রী অর্থে স ব্যবহার করেন তখন কিন্তু দন্ত স। এখন দেখতে হবে, কল্যাণেষু তো বলতে পারি আমরা, আর কল্যাণিয়াসু, দুটোই কিন্তু শুদ্ধ। কিন্তু এসুর জায়গায় যদি আমরা দন্ত স দেই তাহলে মনে রাখবেন ভুল, কারণ ওটা তো পুরুষ হওয়ার কথা, এসু, ওটা মূর্ধন্য স হবে। আর আশু লিখতে গিয়ে যদি আমরা মূর্ধন্য স দেই তাহলে মনে রাখবেন এটা ভুল। আর আশু আর এসু কোনটা পুরুষ কোনটা স্ত্রী, তো এটা বুঝতে পেরেছেন। এজন্য দেখবেন কল্যাণিয়া এর পরে, কল্যাণীয় এর পরে এসু থাকলে মূর্ধন্য স, আর আশু থাকলে দন্ত স, তাহলে আর আপনাদের ভুলটি হবে না। যাই হোক, ইদানিং আমি দেখি এই শব্দ দুটি কিন্তু দিয়ে বোঝায় যে কোনটা পুরুষ স্ত্রী বাচকতা বোঝাচ্ছে, সেদিকে একটু লক্ষ্য রেখে পড়বেন। আসেন, বিদেশি শব্দের ক্ষেত্রে বলেছিলাম হটস্টার্ট, আরেকটি শব্দ এখানে দেখেন, এটা আমাদের আর দরকার নেই, শিরচ্ছেদ, এটা সন্ধি শব্দ। এই শিরচ্ছেদ শব্দটি আগে আমরা অনেকেই লিখতাম শিরচ্ছেদ চ ছ দিয়ে, কিন্তু এটা তালব্য ছ হবে, এটা আর ভুল কারো হয় না। পিচাস হবে না, পিশাচ। এটা ধ্বনি পরিবর্তনে আপনারা পেয়েছেন, ধ্বনি বিপর্যয়। দোষণীয় হবে না, দূষণীয়। এরকম কিছু শব্দ আছে দেখবেন। ঐক্য ঠিক আছে, কিন্তু ঐক্য তান লিখতে গেলে ভুল হবে, লিখতে হবে ঐক্য তান, এবার জ ফলা হবে না। এই শব্দটি ইদানিং অনেকেই ভুল করে ফেলে, ঐক্য লিখতে গিয়ে জফলা দেয়, কিন্তু তারপরে মত্ত, ঐক্যমত্ত মনে করে কি এখানেও এবারও জফলা থাকবে, কিন্তু না, এবার হবে ঐক্যমত। দেখবেন এটা কিন্তু অনেক বইও ভুল আছে, ঐক্যমত্তই লিখে ফেলে, অনেকে ভুল করে ফেলে এটা। কিন্তু লক্ষ্য রাখবেন, আপনি যখন ঐক্য লিখবেন ঠিক আছে, কিন্তু এর সাথে যদি তান দেন বা মত্ত দেন তাহলে মনে রাখবেন এবার আর আপনি জ ফলা দিতে পারবেন না, কয়। কারণ ঐক্য তান হয় না, ঐক্য মত্ত হয় না, হয় ঐক্য, ঐক্য হবে, অর্থাৎ জ ফলা হবে না। তো আমরা দেখি এই যে যে আলোচনা
আমাদের আলোচনার একেবারে শেষের দিকে আমরা এইখানে একটু কথা আছে যে আমাদের সাথে মেবি জান্নাতুল ফেরদৌস যুক্ত হয়েছেন। আপনি কি সবেমাত্র না আরো আগে ছিলেন? হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? স্যার আমার এখানে অফিস থাকে তো আমি ওই যে বিকাল ডিউটি করছি এই মাত্রই আসলাম আইসা যেটুক পাইছি অ্যাটেন্ড করছি। মানে এই যে যে শব্দশুদ্ধির যে বিশেষ কতগুলো কৌশল ছিল, একটু পরবর্তীতে যেহেতু ফেসবুক ইসের আপনার অনলাইন ইসে কি আছে এটা তো আপনি পরে শুনতে পারবেন, একটু শুনে নিন। যাক, এখন আমাদের প্রায় নিয়মের শেষের দিকে। এখন পৃষ্ঠার আপনারা দেখবেন যে এখানে শীটে ৯-১০ পৃষ্ঠায় এখানে অনেক উদাহরণ দেওয়া আছে। সেই উদাহরণগুলো একটু ভালো মতন দেখবেন যে আমি যে যেই তথ্যগুলো দিয়েছি ওই তথ্যগুলোর ভিত্তিতে আপনি ওই জাতীয় শব্দগুলো যদি একটু বেশি পড়েন তাহলে কিন্তু অল্পের মধ্যে আপনাদের বেশি উপকারে আসবে। যাই হোক, আশা করি একেবারে শেষের ক্লাস তো আপনারা যে নিজেদের মধ্যে আমাদের চেয়েও কিন্তু নিজেদের মধ্যে কিছু কৌশল আছে, আপনাদের দেখবেন যেভাবে হোক যে ইম্পর্টেন্ট শব্দ বেছে আপনারা আয়ত্তে আনবেন। আর ওই অনুযায়ী একেবারে যে কঠিন আসে সেটা বলা যাবে না, তবে না জানলে কিন্তু আপনার কাছে কঠিনই হবে। সচরাচর এগুলোই ঘুরে ফিরে কিন্তু প্রশ্ন হয়, তো এইভাবে একটু পড়ার চেষ্টা করবেন। আমরা এরপরে যে আলোচনাটা পাবো সেটা হচ্ছে বাক্য শুদ্ধি। সাধারণত আমরা আপনারা দেখবেন শব্দ শুদ্ধি জানা হলে বাক্য শুদ্ধি প্রায়, কারণ বাক্য শুদ্ধি শব্দ শুদ্ধি আর অন্যান্য কিছু দিক আছে যেখানে প্রথমে আলোচনা করেছিলাম। আপনি গুরুচণ্ডালী দোষ বা একটি সার্থক বাক্যের যে ৩টি গুণ, এই সব কিছু বা ৬টি কারণে যোগ্যতা হারায় বাক্য, এইসব তথ্যগুলো জানা থাকলে যে তারই যদি ভুল প্রয়োগ হয় তখন ওই বাক্যটি অশুদ্ধ হয়। তো আমরা এই কারণে দেখি বাক্য শুদ্ধ জানতে হলে আপনাকে বানান শুদ্ধি জানতে হচ্ছে, নত্য সত্য বিধান জানতে হচ্ছে, সাধু চলিতর মিশ্রণ জানতে হচ্ছে, আর অন্যান্য যত কারণে শব্দ শুদ্ধি হয় সেইগুলো কিন্তু জানতে হচ্ছে। কিন্তু সবকিছু সম্মিলন করে বা সবকিছু জানার পরে বাক্যটি যে শুদ্ধ হলো, কিন্তু যদি এইগুলো সবই আপনি জানেন তাহলে তো আপনি শুদ্ধ বাক্যই লিখতে পারবেন, তখন তো আর আপনার কোনো ভুল হলো না। কিন্তু সব জানা তো একসাথে সম্ভব না বা প্রথম পর্যায়ে সম্ভব না। এই জন্য আমরা অনেকটা মনে করি যে যতটুকুই জানি একটু চেষ্টা করব ইম্পর্টেন্ট বেছে বেছে, যেটা আমি কিছুক্ষণ আগে দিয়েছি বা বিভিন্ন টপিকসে পড়িয়েছি। কিন্তু কিন্তু শেষে গিয়ে ফিনিশিং এভাবে আসবে যে আমরা অশুদ্ধ শব্দ বাক্যকে শুদ্ধ রূপ বেছে বেছে একটু পড়ার চেষ্টা করব। দেখেন, অধ্যাপনায় ছাত্রদের তপস্যা। দেখেন, ছাত্ররা কিন্তু অধ্যাপনায় হয় না, অধ্যাপন না হবে না, অধ্যয়নেই ছাত্রদের তপস্যা। এখন কথা হচ্ছে এখানে তো আমি এই শব্দটি ভুল দিয়েছি বা বিভিন্ন জায়গায় পাবেন। এখন তো আপনার তপস্যা স্পেলিং এ ভুল দিতে পারে, বানানে ভুল দিতে পারে বা অন্য জায়গায় ভুল দিতে পারে। কোন ধরনের ভুল? যারা এই যে আগে যে আলোচনাগুলো করেছি সেই আলোচনাগুলোর সম্বন্ধে যাদের কিছুটা ধারণা থাকবে তারাই তখন বের করতে পারবেন এইখানে এই বাক্যটি এই কারণে ভুল হয়েছে। তো আমরা দেখি সচরাচর যে শব্দগুলো আছে, তবে এখানে আমি আগেই বলেছি শব্দের প্রয়োগ ও অপপ্রয়োগ এবং বাক্য শুদ্ধি, বিশেষ করে শব্দ শুদ্ধিটা ভালো পড়বেন, তবে শব্দের প্রয়োগ ও অপপ্রয়োগ আর বাক্য শুদ্ধি এই দুটো টপিকস কিন্তু আপনার রিটেনে খুবই ইম্পর্টেন্ট। রিটেনে কিন্তু এখানে আপনার দুটো প্রশ্ন কিন্তু আসেই, দুটো প্রশ্ন আসেই। তবে আমাদের আগের চিন্তা তো আর রিটেন না, আগের চিন্তা কিন্তু প্রিলির। তবে আমরা একটু উদাহরণ দিয়ে যাই এই কারণে, এই দুটো টপিক যদি আপনার একটু মোটের উপর ভালো জানা থাকে তাহলে আপনার তো প্রিলির আলোচনাটাও ভালো হলো বা পড়া প্র্যাকটিসটা ভালো হলো। আর রিটেনে গিয়ে কিন্তু আপনি অনেকটা মনে করবেন পড়তে গেলে দেখবেন যে আগেই জেনে গেছেন। এই জন্য আমরা বলি যে শব্দের প্রয়োগ ও অপপ্রয়োগ এবং বাক্য শুদ্ধি যেহেতু রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট, এজন্য প্রিলিতেও ইম্পর্টেন্ট। এজন্য প্রিলি থেকেই কিন্তু আপনি গুরুত্ব দিয়েই পড়বেন অন্যান্য টপিক চেয়ে একটু বেশি। যাই হোক, আমি গীতাঞ্জলি পড়িয়াছি, আগে আমরা গীতাঞ্জলি শিখিয়েছি। যে দেখেন, ওই যে বলছি যেগুলো আগে জানা থাকে এটা পারবেন। তিনি সস্ত্রীক নিউ মার্কেট গিয়েছেন, দেখেন এই শয়ের নিচে এই বদ যদি দেন তাহলে এই হচ্ছে নিজের স্ত্রীকে নিয়ে নিয়ে মার্কেট গিয়েছিলেন। যিনি স্ত্রী যদি বোঝায় তাহলে কিন্তু সস্ত্রীকই হয়। ওই ব ফলা দেওয়া লাগে না, অর্থাৎ ব ফলা না দিলে হয় স্ত্রী সহ।
কিন্তু স্ত্রী সহ যদি নিউ মার্কেট যান তাহলে ওখানে আর শয়ের নিচে ব ফলা দেওয়া লাগে না। আর যদি বলেন আমি নিজের স্ত্রীকে নিয়ে নিউ মার্কেট গিয়েছি, তখন কিন্তু শয়ের নিচে ব ফলা দিতে হয়। তবে এখানে লক্ষ্য রাখতে হবে, স্ত্রী বলতে সাধারণত নিজে স্ত্রীকে এখানে বোঝানো হয়েছে। যাই হোক, বৃক্ষটি সমূলে উৎপাটিত হচ্ছে, দেখেন বাহুল্য দোষ, যে সমূলে হবে না, হয়তো মূল সহ নয়তো সমূলে। সমূল সহ উৎপাটিত হবে না, নয়তো হয়তো মূল সহ নয়তো সমূল। এটা কিন্তু শব্দ শুদ্ধিতে আপনি গিয়ে পাবেন একই সাথে দুটো, কিন্তু আমরা এখানে দুটো বাক্য লিখতে হয় বলে একটা বাক্য দিয়েছি। বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে, নয়তো মূল সহ উৎপাটিত হয়েছে। এজন্য বাক্যর ক্ষেত্রে আপনি এখানে একটি পাবেন। এর জন্য বলেছি যে আপনার শব্দ শুদ্ধির আলোচনা বা ওখান থেকে পড়লে কিন্তু অনেকটা পারবেন। সকল ছাত্রগণেই উপস্থিত ছিল, দেখেন সকল আর ছাত্রগণ দুটো বহুবচন হয়ে গিয়েছে, এটা বাহুল্য দোষ। আপনারা আগে জানেন বাহুল্য দোষের কারণে শব্দ ভুল হয়, তাহলে এখানে বাক্য ভুল হয়ে গেছে এই বাহুল্য দোষের কারণে। অর্থাৎ সকল ছাত্রই উপস্থিত ছিল বা ছাত্রগণ নেই উপস্থিত ছিল। যদি আপনি গণ দেন তাহলে সকল দেওয়ার দরকার নেই, আর সকল দিলে গণ দেওয়ার দরকার। এই দেখেন, এটা এই বাক্যটি খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশ একটি উন্নতশীল দেশ। উন্নতশীল হয় না, উন্নত, হয়তো উন্নত দেশ বলা যাবে, কিন্তু শীল ব্যবহার করা হয় উন্নয়নের পরে। অর্থাৎ বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এজন্য যদি আপনি শীল ব্যবহার করেন তখন তার পূর্বে উন্নত হবে না, তার পূর্বে হয় উন্নয়ন। এইভাবে আপনাকে আসবে রিটেনে, এই বাক্যগুলোর শুদ্ধ রূপ লিখুন। তো ওই ক্ষেত্রে বলি, এই যে যে শুদ্ধ রূপ লিখুন, এটা কিন্তু রিটেনে, এটা কিন্তু প্রিলিতে না। প্রিলিতে কিন্তু নিম্নের কোন বাক্যটি শুদ্ধ, জন্য এরকম কিছু যদি পড়েন তাহলে কিন্তু আপনি অনেকটাই পেরে যাবেন। তো যাই হোক, একবার একটু দেখেন, অল্প কিছু বাক্য দিয়েছি, আর এখানে তেমন নেই। আমরা দেখবো এখানে, আমরা দেখে একেবারে শেষের দিকে এই আলোচনা, যেখানে একটু কথা বলে রাখি আপনাদের, যে আজকে আমাদের শেষ ক্লাস, কিন্তু আমাদের আজকে 17 নং ক্লাসে গিয়ে কিন্তু আমরা পাবো সাহিত্য। কিন্তু এখানে টিচার স্টুডেন্ট ওয়ার্কে আমি এখানে 14, আগে একটা কপি করে এনেছি তো 14, এটা আসলে 16 হবে। এখন যেটা আলোচনা করলাম এটা 16, কিন্তু 16-র কোনো টিচার স্টুডেন্ট ওয়ার্ক নেই। ও এর জন্য এটাকে আচ্ছা। আমি কারেকশন করছি না, কারণ এখানে নেই, কারেকশন করব প্রথম থেকে। আমি 17টি কারেকশন দিয়েছি, সেটা পরে বলবো। তবে এখানে আরেকটি কথা আছে, যে যেমন এখানে একটা শব্দের তালিকা, আমি আগে বলেছি এটা শীট থেকে না নিতে হবে আপনাদের। আমরা অনেকটা আরো কিছু শব্দ, যেমন আপনাদের সাধারণত এটা কিছু কৌশল শিখিয়েছি এক একটা উদাহরণ দিয়ে। যেমন যখন বোর্ডে আমরা লিখে দেই তখন অনেক উদাহরণটা দেওয়া যায় অফলাইনের ক্লাসে। অনলাইনে পাওয়ার পয়েন্টে একটু এই সমস্যাটা, একদিকে সুবিধা, আরেকটি সমস্যা এই যে এটা তাৎক্ষণিকভাবে এত শব্দ দিয়ে আলোচনা করাটা একটু কষ্টকর হয়ে যায়। এখানে আপনারা কিছু শব্দ পাবেন, যে শব্দগুলো সাধারণত আমরা একটু মৌখিক উচ্চারণ করে যাই। শব্দগুলো সবই শিটে আছে, একটু মৌখিক উচ্চারণ করলে সুবিধা হবে, অনেকটা উল্লেখিত হয় না, উল্লিখিত। উপর উপরোক্ত হয় না, উপরযুক্ত। এটা কিন্তু আমি কিছুক্ষণ আগে বলেছি, লক্ষ্য রাখবেন। আমরা যখন বলি ব্যথা, জফলা হবে না, জফলা আকার হবে না, শুধু জফলা হবে। কিন্তু যখন আপনি ব্যাধি লিখবেন তখন কিন্তু জফলা আকার হবে। এই জন্য লক্ষ্য রাখবেন, ব্যথা লিখতে জফলা হবে, আকার হবে না, কিন্তু ব্যাধি লিখতে কিন্তু আকার হবে। এই এই জাতীয় শব্দ কিন্তু এসে যায়। আবার এরকম আছে, যখন আপনি ব্যায়াম লিখবেন, অনেকে দেখি যেমন ব্যবহার লিখতে আমরা জফলা দেই, আকার দেই না, কিন্তু যখন ব্যায়াম লিখবেন তখন কিন্তু জফলার সাথে আকার হবে। ওই ক্ষেত্রে আরো দেখবেন দুরবস্থা, আপনার আকার হবে না, হবে দুরবস্থা। মহত্তর ক্ষেত্রে দেখবেন এখানে অনেকে মনে করে তয় তয়ে ব ফলা হবে, কিন্তু না, এটা তয় তয় ব ফলা হবে। আর আমি কিছুক্ষণ আগে পাষাণ, নির্দোষ, পাষাণ লিখতে যে মূর্ধন্য স মূর্ধন্য ন হয়, এটা আগেই বলেছি। যে নির্জ্ঞানী, নির্দোষী,
কখনোই শেষে গিয়ে দীর্ঘইকার হবে না, এরা হবে নির্জ্ঞান বা নির্দোষ। এগুলো একটু দেখবেন। কল্যাণে মূর্ধন্য ন হয়, এটা কিন্তু আগেই বলেছি। অধীনস্থ, এটা কিন্তু আগেই বলেছি। এগুলো যেমন অসহ্যনীয় হয় না, এটা হয় অসহনীয় বা অসহ্য হবে। আর কিছুক্ষণ আগে যেটা বললাম উন্নতশীল হয় না, হয় উন্নয়নশীল। কিন্তু আরেকটা আছে, আমরা সাধারণত বলি সমৃদ্ধশালী, খুব ইম্পর্টেন্ট, এটা আমার এখানে লেখা হয়নি কিন্তু একটু মুখে বলছি। সমৃদ্ধশালী যদি বলা হয় তখন মনে করবেন হলো না, এটা ভুল। এটা হবে সম্পদশালী। যদি আপনি সম্পদ লেখেন তাহলে এর সাথে দিতে পারেন সম্পদশালী। আর যদি সমৃদ্ধ লেখেন তখন আপনাকে সমৃদ্ধশালী লেখা যাবে না, এটা বাদ যাবে। অর্থাৎ হয় সমৃদ্ধ নয়তো সম্পদশালী, এটা লক্ষ্য রাখবেন। ঠিক ওই অনুযায়ী আপনি যদি বলেন সম্ভ্রান্তশালী, এবারও হবে না। হয় সম্ভ্রান্ত হলেই কিন্তু এটা এই অর্থই প্রকাশ পায়। আর আপনি যদি লিখতে যান যে তখন সম্ভ্রমশালী, এটা কিন্তু আপনার হয়। কিন্তু সম্ভ্রান্ত দিতে গিয়ে কিন্তু আপনার এরপরে আর শালী লেখা যায় না। এই শব্দগুলো দেখবেন একটু। আর ঐক্যতান একটু, এটা আমি বলেছি। কল্যাণীয়াস, এটাও বলেছি। এরকম শব্দের তালিকা আপনাদের এতক্ষণ অনেক দেওয়া হয়েছে। আমরা দেখি নিরীক্ষণ, হ্যাঁ এটা দিয়েছি। যে যাই হোক, মোটের উপর যেটা ইম্পর্টেন্টের মধ্যে যেই দিকগুলো হয় সেগুলো কিন্তু প্রায় এক একটা সাইড সাইড থেকে আমি এখানে আলোচনা করেছি। এটার সূত্র ধরে আপনারা যদি একটু প্র্যাকটিস করেন, শীট বা আপনাদের যে গাইড বই আছে বা যে কোনো বই থেকে যদি একটু প্র্যাকটিস করেন, তাহলে এই জাতীয় আমি যেই আলোচনাগুলো করলাম, যত শব্দের উদাহরণ দিলাম, দেখবেন যে এক একটার সাথে রিলেটেড কমপক্ষে 25টি করে শব্দ যদি আপনি পান, তাহলে দেখবেন কয়েক হাজার গুরুত্বপূর্ণ শব্দের তালিকা কিন্তু আপনার পড়া হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে, সেটা যদি আপনি ধরে নিতে পারেন, একেবারেই যে ধরতে পারবেন না তাও কিন্তু না। আর আমার একটা দিক হচ্ছে যে আপনারা যারা বিশেষ প্রিলির জন্য চেষ্টা করতেছেন, এখানে এত খুঁটিয়ে খুঁটিয়ে বলা লাগে না। কারণ আপনারা নিজের প্রয়োজনেই কিন্তু অনেক তথ্য ঘাটেন, অনেক কৌশল অবলম্বন করেন। তো আহ, আপনাদের উদ্দেশ্যে যেটা, সেটা হচ্ছে, যেহেতু এই টপিকসটি বাংলা ব্যাকরণের মধ্যে যত টপিকস আছে তার মধ্যে এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং এটা এমন কোনো বছর নেই আসে না, এবং এটা